হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? এটা বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অ্যাডমিশনের সময়টা কতটা ইম্পর্টেন্ট একজন ছাত্রের জন্য, তার ফিউচারের জন্য। এই সিলেকশন প্রসেস, পরীক্ষার ধরন, প্রশ্ন বিবেচনা করে একজন স্টুডেন্টকে এইচএস লাইফ থেকেই স্মার্টলি পড়াশোনা করা উচিত। আর এই স্মার্টলি পড়াশোনার মধ্যে কোশ্চেন ব্যাংক সলভিংটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। বাংলাদেশি স্টুডেন্টদের অ্যাডমিশন লাইফটা শুরুই হয় কোশ্চেন ব্যাংক সলভিং এর উপর ভিত্তি করে। আর এই কোশ্চেন ব্যাংক সলভিং করতে গিয়ে তারা ফেস করে নানান ডিফিকাল্টিস। আর সেই মুহূর্তে তারা অনেকেই প্রয়োজনীয় হেল্পের অভাববোধ থেকে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড এন্ড ডিপ্রেসড হয়ে যায়। এবং আমরা তাদের কথা বিবেচনা করে বাংলাদেশে এই প্রথম নিয়ে আসলাম কোশ্চেন ব্যাংক সলভিং এর উপর বিশেষ কয়েকটি ভিডিও। এই ভিডিওগুলো প্লেলিস্ট আকারে তোমাদের কাছে দেয়া হবে। তোমরা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওগুলোর মধ্যে বিভিন্ন ধরনের শর্টকাট টেকনিক এবং টাইম ম্যানেজমেন্ট নিয়ে বিভিন্ন হ্যাকস এবং ট্রিক্স শেয়ার করা হয়েছে। তোমরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং ভিডিওগুলো শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকো। আশা করি তোমাদের অ্যাডমিশন যুদ্ধটা অনেক ভালোই হবে নিরন্তরের সাথে। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা নিরন্তর স্কুল থেকে নিয়ে আসলাম আজকে ঢাকা ইউনিভার্সিটি 2019-20 সেশনের কোশ্চেন সলভিং এবং 2019-20 সেশনের ফিজিক্স কোশ্চেনটি আমরা সলভ করতে যাচ্ছি। তো চলো, আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে এ একটি ভেক্টর, বি একটি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত জিজ্ঞেস করেছে। আমরা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের জন্য সূত্র জানি, থিটা ইকুয়ালস টু কজ ইনভার্স, দুটি ভেক্টরের উপরে হবে হচ্ছে ডট গুণন এবং নিচে হবে দুটি ভেক্টরের মান দিয়ে ভাগ। তাহলে উপরে যদি আমরা ডট গুণন করি তাহলে কজ ইনভার্স, ডট গুণনের ক্ষেত্রে এই 3 এবং এই 5 দুইটা আই ক্যাপ গুণ হচ্ছে, তার মানে 3 5 15 আসতেছে এবং জে ক্যাপের সাথে এখানে যদি কে ক্যাপ গুণ করি তাহলে 0 আসবে, তার মানে নিচে কোনো কিছু আসতেছে না সাথে। আর এই 3 আই ক্যাপ আর এই 3 জে ক্যাপ দুইটাকে যদি তুমি স্কোয়ার করে দাও তাহলে তোমার আসতেছে হচ্ছে 9 আর 9 18 ইন্টু হচ্ছে বি এর মান যদি তুমি বের করো তার মানে হচ্ছে যে 5 স্কোয়ার আর 5 স্কোয়ার তার মানে হচ্ছে 25 আর 25 তার মানে 50। তাহলে তোমার যে মানটা আসতেছে সেই মানটাকে যদি আমরা একটু লিখে দিই তাহলে কজ ইনভার্স 15, 18 কে ইচ্ছা করলে আমরা এইভাবে লিখতে পারি যে √2 ইন্টু √9, আবার ইচ্ছা করলে 50 কেও লিখতে পারি √2 ইন্টু √25, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম আমরা। এখান থেকে আমাদের ভ্যালুটা আসতেছে কজ ইনভার্স, দুইটা রুট গুণ করলে 2 গুণ করলে 2 আসতেছে, 9 কে করলে 3 এবং 25 কে করলে 5, উপর হচ্ছে 15, তাহলে 3 5 15 এরা কাটাকাটি, তাহলে আমাদের আসতেছে হচ্ছে কজ ইনভার্স হাফ। আমাদের অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। 5 মিটার উচ্চতা হতে 20 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত বলের বিচরণকাল আমাদেরকে জিজ্ঞেস করেছে। এটা যদি হয় আমাদের একটা বিল্ডিং, এই বিল্ডিং এর এতটুকু হচ্ছে 5 মিটার উঁচু। এখান থেকে আমাদের বলটা নিক্ষেপ করা হয়েছিল এবং বলটা এদিক বরাবর 20 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণ করে নিক্ষেপ করা হয়েছিল। তাহলে বলটা এরকম একটা পথে পরিভ্রমণ করে এখানে এসে পড়বে, তাহলে তার শেষ উচ্চতা হচ্ছে 0, আদি উচ্চতা হচ্ছে 5। তাহলে আমরা লিখতে পারি শেষ উচ্চতা মাইনাস আদি উচ্চতা ইকুয়ালস টু হচ্ছে v0 sin থিটা t মাইনাস হাফ অফ gt স্কয়ার। এখানে যদি আমাদের মানটা সবটা ক্যালকুলেশন করে ফেলি, v0 এর মানটা ছিল হচ্ছে 20 sin থিটার জায়গায় হচ্ছে sin 30 এবং t এর জায়গায় t মাইনাস হাফ ইন্টু g এর জায়গায় হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে কত t স্কয়ার। তাহলে আমাদের হচ্ছে মাইনাস 5 20 sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মানে হাফ, তাহলে আমাদের এটা হচ্ছে 10t এবং এটা হচ্ছে যে কাটাকাটি করলে আসতেছে 4.90 স্কয়ার। আমি কেন এত বড় করে অঙ্কগুলো করতেছি, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। কিছু কিছু অঙ্ক রয়েছে যেগুলো ক্যালকুলেটর ছাড়া তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, সেই অঙ্কগুলোর জন্য আমরা এত দূর করে অঙ্কগুলোকে করছি। এটাকে যদি আমরা সাইড ইন্টারচেঞ্জ করি তাহলে 4.90 স্কয়ার মাইনাস 10t প্লাস হচ্ছে 5। এটা অনেকটা দেখতে ax স্কয়ার প্লাস bx প্লাস c এর মতো দেখা যাচ্ছে ফর্মুলাটা। তাহলে t ইকুয়ালস টু আমাদের ফাইনাল ফর্মুলাটা হচ্ছে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4 ইন্টু
এ ইন্টু হচ্ছে সি ডিভাইড বাই 2a। এটা হচ্ছে 10 প্লাস মাইনাস 100 আর এটাকে গুণ করলে আসতেছে হচ্ছে 98, এটাকে হচ্ছে 9.8। তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে 10 প্লাস মাইনাস 198 ডিভাইড বাই 9.8। এটাই আমাদের অপশনে ছিল ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায়। তো এটি হচ্ছে সঠিক উত্তর। একটি স্থির তরঙ্গে পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 1 মিটার, বলেছে ওয়েভলেন্থ কত। আমরা যদি স্থির তরঙ্গটাকে ড্র করি, এই হচ্ছে আমাদের স্থির তরঙ্গটা ধরে নিলাম। তাহলে এই স্থির তরঙ্গের পরপর দুটি নিষ্পন্দ বিন্দু, তার মানে এটি একটি নিষ্পন্দ বিন্দু এবং এটি একটি নিষ্পন্দ বিন্দু, তাদের মধ্যবর্তী দূরত্ব বলে দিয়েছে হচ্ছে 1 মিটার। এটা হচ্ছে λ/2। তাহলে λ/2 যদি হয় 1 মিটার, তাহলে ল্যামডা কত হবে? λ/2 যদি হয় আমাদের 1 মিটার, তবে ল্যামডা হচ্ছে 2 মিটার। আমাদের পরবর্তী প্রশ্ন, সিম্পল হারমোনিক মোশনে মানে সরল ছন্দিত স্পন্দনে দুটি কণার একটি হচ্ছে x1 = a sin ωt আর একটি হচ্ছে x = a cos ωt, তাদের মধ্যে দশা পার্থক্য কত? তাহলে আমরা যদি একটু গ্রাফটা এঁকে নেই, a sin ωt এর জন্য এই রেড কালারেরটা হচ্ছে, এবং a cos ωt এর জন্য আমার এই ব্লু কালারের গ্রাফটা হবে। তাহলে দেখা যাচ্ছে যে শুরু থেকেই তাদের মধ্যে একজন হচ্ছে যে 0 থেকে মান শুরু করলে আরেকজন +1 থেকে শুরু করতেছে, এবং 0 এবং +1 এ আসতে কিন্তু তাদের মধ্যে মানের ভ্যারাইটিস হচ্ছে π/2 দশা পার্থক্যের ভ্যারাইটিস। একটি পেপার ওয়েট দেয়া আছে কোন একটা বস্তুর উপর এবং তার নিচে একটি দাগ দেয়া রয়েছে এবং কাচের প্রতিসরণাঙ্ক দেয়া হচ্ছে 1.5। আমাদের কাছে প্রশ্নেও করা হয়েছে কাচের প্রতিসরণাঙ্ক যদি 1.5 হয় তবে কাচ খণ্ডটির পুরুত্ব কত, আমাদের কাছে পুরুত্বটি জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আমরা এই ক্ষেত্রে আমাদের এটা করতে পারি যে মিউ ইকুয়ালস টু আপাত বাই প্রকৃত, আমরা এটা জানি। এক্ষেত্রে বলতেছে 6 সেন্টিমিটার নিচে নাকি দেখা যায়, 6 সেন্টিমিটার নিচে নাকি দেখা যাচ্ছে। তো সেটা যদি প্রকৃত হয় তাহলে আমাদের মিউ এর মানটার সাথে যদি আমরা সেটাকে মাল্টিপ্লাই করে দেই, তাহলে 1.5 ইন্টু হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে আমাদের আপাতের মানটা কত আসে? তাহলে আমাদের আপাতের মানটা আসে হচ্ছে 9। তার মানে হচ্ছে যে আমরা 9 সেন্টিমিটার হচ্ছে আমাদের কাচখণ্ডটার পুরুত্ব, সেটাকে আমরা ডেপথ ডি দ্বারা প্রকাশ করতে পারি। আমাদের 6 নম্বর প্রশ্নটি, এটি একটি প্রিন্টিং মিস্টেক ছিল এবং প্রশ্নটি আমাদের ভুল ছিল। 2018-2019-20 সেশনে আমাদের এই 6 নম্বর প্রশ্নটি ভুল ছিল। কারেন্ট ইঞ্জিনে 500 কেলভিন ও 250 কেলভিনে কার্যরত প্রত্যেক চক্রে ইঞ্জিন যদি তাপ উৎস হতে 1 কিলো ক্যালোরি তাপ গ্রহণ করে তবে প্রতি চক্রের তাপ গ্রাহকে কতটুকু বর্জন করবে? আমরা নরমালি জানি যে T1/T2 ইকুয়ালস টু হচ্ছে Q1/Q2। এই ক্ষেত্রে আমাদের কাছে যদি তাপ বর্জনের জন্য যদি আমরা Q2টাকে তাপ বর্জন হিসাব করে নেই, তাহলে আমাদের Q2টাকে হিসাব করতে গেলে Q2টাকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছি আমরা, তবে আমাদের এই জিনিসটা আসছে T2/T1 ইন্টু Q1। T2টা ছিল হচ্ছে আমাদের 250 কেলভিন এবং T1টা ছিল হচ্ছে আমাদের 500 কেলভিন এবং Q1 ছিল হচ্ছে 1 কিলো ক্যালোরি। আমরা 1 কিলো ক্যালোরিকে ইচ্ছা করলে 1000 ক্যালোরি লিখতে পারি। তাহলে আমরা যদি কাটাকাটি করি আমাদের এখান থেকে উত্তরটা আসতেছে 500 ক্যালোরি। তার মানে 500 ক্যালোরি তাপ সে বর্জন করবে তাপ গ্রাহকে। বলছে কিউ পরিমাণ আধান একটি চৌম্বক ক্ষেত্রে বি এর সাথে সমান্তরাল বেগে গতিশীল, তড়িৎ ক্ষেত্র ই উক্ত স্থানে বিদ্যমান থাকলে ক্রিয়াশীল বলের মান কত? তাহলে লরেন্জ ফোর্স অনুযায়ী কোন একটি ফিল্ডে যে চুম্বক ক্ষেত্রের মধ্যে যে বল প্রয়োগ হয় সে বলটি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং তার মধ্যে চুম্বক ফিল্ডের যোগফল। তার মানে হচ্ছে QE প্লাস QVB। এখান থেকে যদি আমরা Q কে কমন নিয়ে নিই তাহলে আমাদের আসতেছে E ভেক্টর প্লাস হচ্ছে V ক্রস হচ্ছে B ভেক্টর। ব্যতিচারের ক্ষেত্রে গঠনমূলক ঝালরের শর্ত কোনটি? গঠনমূলক ঝালর এর ক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে A sin θ ইকুয়ালস টু হচ্ছে n ল্যামডা। এ হচ্ছে এখানে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবং ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, n হচ্ছে আমাদের কততম ঝালর সেটিকে বোঝাচ্ছে এবং থিটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। আমরা আমাদের 10 নম্বর প্রশ্নে চলে এসেছি। বলেছে কোন বস্তু
কোনো একটি বস্তু পাই মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 4 মিটার পার সেকেন্ড সমুদ্রগতিতে ঘুরছে, একবার ঘুরে আসতে কত সময় লাগবে আমাদের কাছে প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছে। টাইমের কথা জিজ্ঞেস করেছে, তাহলে টাইম ইকুয়ালস টু হচ্ছে আমাদের সরণ ডিভাইড বাই সময়। আমাদের এই ক্ষেত্রে বৃত্তাকার পথকে যেহেতু প্রদক্ষিণ করতেছে, তাহলে বৃত্তাকার পথের পরিধি হচ্ছে 2 পাই আর, আর হচ্ছে আমাদের দ্রুতি দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের 2 পাই আর যদি হয় তাহলে 2 ইন্টু হচ্ছে পাই ইন্টু রেডিয়াসের মানও আমাদের কাছে পাই দেওয়া আছে, তাহলে পাই ডিভাইড হচ্ছে 4। আমরা যদি কাটাকাটি করি তাহলে ব্যাপারটা আসতেছে হচ্ছে উপরে হচ্ছে পাই স্কোয়ার, নিচে হচ্ছে 2, তাহলে পাই স্কোয়ার বাই 2 সেকেন্ড সময় আমাদের লাগবে। আমাদের পরবর্তী প্রশ্ন, স্থির অবস্থায় থাকা একটি বস্তু বিস্ফোরিত হয়ে m1 ও m2 ভরের দুটি বস্তুতে পরিণত হলো, তাদের বেগ যথাক্রমে m1 এবং v1 এবং v2। এখন আমাদের প্রথম অবস্থায় বস্তুদ্বয়ের আদি ভরবেগ কিন্তু দুজনের সমান ছিল ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী। তাহলে এখানে আমরা লিখতে পারি m1 v1 ইকুয়ালস টু হচ্ছে m2 v2। তাহলে লেখা যায় v1 বাই v2 ইকুয়ালস টু হচ্ছে m2 বাই m1। এটি হচ্ছে তাদের রেশিও। আমরা আমাদের 12 নম্বর প্রশ্নে চলে গিয়েছি। আমাদের 12 নম্বর প্রশ্নটি বলেছে 10 সেন্টিমিটার লম্বা এবং 0.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার তার। তো আমরা তামার তারের লেন্থটাকে ক্যাপিটাল এল অফ কপার লিখে দিয়েছি এবং সেটা হচ্ছে 10 সেন্টিমিটার আমাদের কাছে লেখা রয়েছে, এবং বলেছে তার ব্যাসার্ধ রেডিয়াস অফ কপার সেটি বলে দিয়েছে 0.5 সেন্টিমিটার কপার, এবং বলেছে একটি তামা ও একটি লোহার তারকে জোড়া লাগিয়ে 20 সেন্টিমিটার করা হয়েছে। তার মানে লোহার তারের লেন্থটাও ছিল হচ্ছে তামার তারের সমানই, কারণ যেহেতু 20 সেন্টিমিটার হয়েছে তাহলে দুটির যোগফলই হবে হচ্ছে 20 সেন্টিমিটার। এবং তোমাদের কাছে বলে দিয়েছে যে জোড়া লাগানো তারটিকে বল প্রয়োগ করা হলো লোহার ইয়ং এর গুণাঙ্ক তামার ইয়ং এর গুণাঙ্কের নাকি দ্বিগুণ। তাহলে আমরা যদি লোহার ক্ষেত্রে ইয়ং এর গুণাঙ্ক ধরে নেই, সেটি হচ্ছে তামার ইয়ং এর গুণাঙ্কের দ্বিগুণ হবে। তার মানে 2 of y of cu। তাহলে এখান থেকে যদি আমরা তাদের দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাতটা বের করতে চাই, তাহলে তার জন্য কি সূত্র দাঁড়াবে? তার জন্য হচ্ছে আমরা যদি লিখে ফেলি যে আর y of ferrum বাই y of copper f বাই a, মানে f বাই a of ferrum small l বাই capital L of ferrum। এই লেন্থটাও কিন্তু ফেরাসেরই ছিল এবং এই লেন্থটাও কিন্তু কপারেরই ছিল। যেহেতু তাদের দুজনের রেডিয়াস সমান এবং তাদের দুজনের মধ্যে সেম পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল, তাহলে f বাই a কাটাকাটি। এটা যদি উল্টে উপরে চলে যায় তাহলে ব্যাপারটা এরকম আসতেছে যে L অফ কপার বাই L অফ কপার ইন্টু L অফ ফেরাম বাই L অফ ফেরাম। এবং আমাদের কাছে বলে দিয়েছিল দুটি লেন্থ নাকি সমান সমান। দুটি লেন্থ যদি সমান সমান হয় তাহলে এই লেন্থ অফ কপার এবং লেন্থ অফ ফেরাম দুটি কাটাকাটি, এবং আমাদের ওয়াই অফ ফেরাম এবং ওয়াই অফ কপারের মধ্যে আমাদের ওয়াই অফ ফেরাম ওয়াই অফ কপার এবং ওয়াই অফ ফেরামের মধ্যে আমরা যদি ওয়াই অফ ফেরামের মানটা বসাই দিই, তাহলে ওয়াই অফ ফেরামের মানটা হচ্ছে ওয়াই অফ কপার ইন্টু 2, এবং এটা ছিল সাধারণভাবেই ওয়াই অফ কপার। তাহলে আমরা এই দুটোকে কাটাকাটি করে ফেলতে পারি। কাটাকাটি করে ফেললে আমাদের যা উত্তর আসতেছে সেটা হচ্ছে L অফ কপার ইজ টু L অফ ফেরাস ইকুয়ালস টু 2:1। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা যদি আমাদের 14 নম্বর প্রশ্নটার দিকে দেখি, তাহলে বলা হয়েছে একটি গাড়ি স্থির অবস্থা থেকে পি বিন্দু হতে যাত্রা শুরু করলো এবং কিছু সময় পর গাড়িটি মন্দনের কারণে থেমে গেল। তাহলে যাত্রা শুরু করে মন্দনের কারণে থেমে গিয়েছে এবং একইভাবে আবার যাত্রা শুরু করে পি বিন্দুতে ফিরে আসলো। দেখা যাচ্ছে এখানে শুরুতে ত্বরণ হচ্ছিল, তারপর মন্দনের কারণে গাড়িটা থামলো, থামার পর আবার সে একইভাবে সেই পি বিন্দুতেই ফেরত আসলো, যেহেতু আদি পয়েন্ট এবং শেষ পয়েন্টটা প্রায় কাছাকাছি। তাই আমরা বলতে পারি এই উত্তরের ক্ষেত্রে আদি পয়েন্ট এবং শেষ পয়েন্ট যেহেতু সেম, তাহলে বলা যাচ্ছে এই উত্তরটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটি ছিল গ নাম্বার অপশন। আমাদের 13 নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি ভরের একক নয়? ভরের একক নরমালি কেজি হয়ে থাকে, নরমালি অ্যাটমিক ম্যাস ইউনিট এটিও ভরের একক হয়ে থাকে, এবং মেগা ইলেকট্রনিক ভোল্টকে সি স্কোয়ার দিয়ে যদি ভাগ করি তখন আমরা ভরের একক পেয়ে যাই। নিউটন মিটার পার সেকেন্ড, নিউটন পার মিটার ইন্টু সেকেন্ড স্কোয়ার, নিউটন পার মিটার ইন্টু সেকেন্ড স্কোয়ার এটিও ভরের একটি একক। কিন্তু মেগা ইলেকট্রনিক ভোল্টকে আমরা নরমালি কাজ বা শক্তির একক নামেই চিনি। তাই আমাদের এটি হচ্ছে ভুল।
মানে মেগা ইলেকট্রনিক ভোল্ট, ভরের একক নয়। আমাদের কাছে এখানে অনেকগুলো ভর সংখ্যা দেয়া আছে, অ্যালুমিনিয়ামের 27, হিলিয়ামের 27, সিলিকনের 27। এই ভর সংখ্যাগুলোকে আমরা কনসিডার না করি, কারণ ভর সংখ্যাগুলো এখানে আসলে পারফেক্টলি কোনো রোল প্লে করছে না। আমরা নিচের দিকের জিনিসটা দিকেই তাকাই। নিচে আমাদের হচ্ছে 13 আর 2 হচ্ছে 15। আমাদের রিঅ্যাক্টেন্ট পোর্শনে, আমাদের প্রোডাক্ট পোর্শনে হচ্ছে 14। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে উত্তর আসে 1। তো আমাদের আলফা পার্টিকেলের ক্ষেত্রে আমরা জানি আলফা পার্টিকেলের চার্জ হচ্ছে 4 2, তার মানে নিচে 2 নেই। আমাদের একটি ইলেকট্রনের ক্ষেত্রে আমাদের -1 এবং হচ্ছে 0, এবং একটি প্রোটনের ক্ষেত্রে কিন্তু আমাদের 1 1 একটি অপশন রয়েছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের এই হোয়াট চিহ্নিত স্থানটিতে একটি প্রোটন হবে উত্তর। তো এতক্ষণ ধরে ধৈর্য ধারণ করে আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড স্টে উইথ নিরন্তর স্কুল।